দুর্গাপুজো আসতে আর মাত্র কদিন বাকি, তাই যেই যার বাড়িতে ফিরে এসেছে। এমনই আর সন্ধ্যেতে ওঝরে বৃষ্টি শুরু হয়েছে। মাঠ ঘাট জলে পরিপূর্ণ হয়ে উঠেছে। গণেশ তার চায়ের দোকানে এক দুজন করে এসে উপস্থিত হচ্ছে। আরে শুভ যে অনেকদিন পর দেখা হলো। আরে বিল্টু যে, সাথে লোটেও আছিস দেখছি। আয় আয়। তা পুজোর ছুটিতে কবে এলে শুভদা? এই তো কালকেই এসেছি। এরপর তিনজনে চা খেতে খেতে সাধারণ আলোচনা করতে শুরু করলো। তা শুভদা, তোমার আগের বারে চিঠি দিতে গিয়ে ওই শ্মশানের পাশের বাড়িতে আটকে যাওয়ার ঘটনাটা তো শুনলাম। যেমন রোমহর্ষক ছিল তেমনই ছিল ভয়ঙ্কর। বিলটা একদম ঠিক বলেছে শুভদা। তোমার জীবনের আর তেমন কোনো ঘটনা ঘটেছিল? শুভ 3 নম্বর চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে বলে, আজ থেকে বছর 3 আগে, এমনই দুর্গাপুজোর কিছুদিন আগে বৃষ্টির রাতে এমন এক ঘটনা ঘটেছিল, যা দৃশ্যগুলি এখনো আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে। ভীষণ ভয়ঙ্কর কিছু মনে হচ্ছে। শুভদা, আর দেরি করো না। এমন বৃষ্টির রাতে তোমার মুখে সত্য ঘটনা শুনে রোমাঞ্চিত হওয়ার অনুভূতি আলাদা। তখন আমি ঘাটশিলাতে একটা পোস্ট অফিসে বদলি হয়েছে। ছোটর মধ্যে বেশ সুন্দর একটা জায়গা, আশেপাশে ছোট ছোট মালভূমি। তো সেদিন সকাল থেকেই আকাশ বেশ মেঘলা, খুব একটা চিঠিবিলি ছিল না। বেশিরভাগ ছিল কাছে, শুধু একটাই ছিল দূরে, ভুবনপুর নামে একটা জায়গাতে। আমি দূরে মানে ভুবনপুরের চিঠিটা হাতে নিয়ে দেখলাম সেটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটা তো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, মাঝে 2 দিন ছুটি, সোমবার পৌঁছে দিলে যদি কোনো সমস্যা হয়। বুঝতেই তো পারছো, চাকরির দুর্মূল্যের বাজারে না জানি কত পরিশ্রমের পরে চাকরি পেয়েছে। একদিনের দেরিতে যদি কোনো সমস্যা হয় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। তার চেয়ে বরং আজকেই চিঠিটা পৌঁছে দেব। না না, সেটা না, তোমার ভাবনা একদম যথাযথ অভিন্ন। কিন্তু কি থেমে গেলে কেন? আকাশের অবস্থা এমনিতেই ভালো নয়। আর ভুবনপুর থেকে ফিরতে হতে সন্ধ্যা হয়ে যাবে। তোমাকে ফিরতে হবে তো ওই বামন দিকের মাঠের উপর দিয়ে। আর সন্ধ্যার পর কি ওদিকে কেউ যায়? কেউ তো যায় না। কেন, ওখানে কি কোনো সমস্যা আছে নাকি? শোনা যায় নাকি ওই সন্ধ্যের পর ওই মাঠে তুই দাদা আসে। টেনারা মানে? তোমার না যাবে ভালো। তুমি ওসব কিছু নিয়ে চিন্তা করো না, আমি ঠিক চিঠি দিয়ে ফিরে আসবো। এরপর চিঠিগুলো নিয়ে রওনা দিলাম। যখন আমি ভুবনপুরের দিকে রওনা দিচ্ছিলাম, আমার অফিসের কোলে আরো কয়েকটা দফাতে আমাকে এমন মেঘলা দিনে ভুবনপুরের দিকে যেতে না করেছিল, কিন্তু আমি তাকে পুনর্মতে বুঝিয়ে আমার গন্তব্যের দিকে রওনা দিলাম। ভুবনপুরে যাওয়ার পথটা আমার চেনাই ছিল। আগেও 1-2 বার চিঠির জন্যই সেদিকে গিয়েছিলাম। আর এটাও ঠিক যে ভুবনপুরে যেতে হলে বাম দিকের মাঠ পেরিয়ে যেতে হয়। বেশ বড় আকারে সেই মানেও অস্বস্তি বোধ হয়। দিনের বেলাতেও যেতে গেলে অস্বস্তি বোধ হয়। বাকি চিঠিগুলি দিয়ে
যখন শেষ চিঠি মানে ভুবনপুরের দিকে রওনা দিচ্ছি তখন দুপুর বেলা। আকাশের অবস্থা খুব একটা সবিজের নয়, যেন সন্ধে হয়ে গেছে। সাইকেলটা বেশ জোরেই চালাতে শুরু করলাম। বম দিঘি মাঠের উপর দিয়ে বেশ জোরেই সাইকেল চালাচ্ছিলাম। মাঠের দূর দূরান্তেই কাউকে দেখলাম না। মনে হলো, মনে মনে ভাবলাম, মানুষ খামুকাই ভয় পায় কেন কে জানে। অজিতনাথ বাড়ি আছেন? এইভাবে দুইবার ডাক দেওয়ার পর একটা বৃদ্ধ লোক দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। জিজ্ঞাসু চোখে আমার দিকে তাকালেন। এইটা কি অজিতনাথের বাড়ি? তো অজিত হলো কি আমার নাতি, কি দরকার বলুন তো? আসলে ওনার নামে একটা চিঠি আছে। আমাদের বোঝা হচ্ছে এমন সময় একটা 22-23 বছরের ছেলে ঘরের ভিতর থেকে বেরিয়ে আসে। দাদু ভাই, তোকে খুঁজছেনি। ছেলেটার হাতে চিঠিটা মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তুলে দিলাম। ছেলেটি খাম খুলে চিঠিটা পড়তেই আনন্দে আত্মহারা হয়ে উঠল। ছেলেটা দৌড়ে গিয়ে বৃদ্ধ মানুষটাকে জড়িয়ে ধরে। দাদু দাদু, আমি চাকরি পেয়ে গেছি। ইস দাদু ভাই, চাকরি পেয়ে গেছিস? বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। এরপর এক প্রকার প্রায় ধরে ঘরের ভেতরে নিয়ে যায়। আবার সোমবারই জয়েনিং। ও, হাতে 2 দিন সময় পেলাম, অনেক সুবিধাই হলো। বৃদ্ধ ওর হাত দুটি জড়িয়ে ধরে বলে, আপনি যে আমার নাতির বড় উপকার করলেন, আপনি জানেন না। বাপ মা মরা ছেলেটা ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে, এতদিনে ওর সব পরিশ্রম সফল হলো। ছি ছি ছি, আপনি এ কি বলছেন? আমি কেবল ওর চিঠিটা এখানে পৌঁছে দিতে এসেছিলাম। পুরো কৃতিত্ব আপনার নাতির এবং তার মেধার। ছেলেটা অ্যাপয়েন্টমেন্ট লেটারটি নিয়ে দেওয়ালে টানানো 2 ছবির পাশে যায়। ওনারাই যে ছেলেটির বাবা মা সেটা বুঝতে অসুবিধা নাই। এমনকি ছেলেটি আমাকেও এসে প্রণাম করে। পিতৃমাতৃহীন ছেলেটির ব্যবহারে আমি মরিত হয়ে যাই। মনে মনে খুব আনন্দ হচ্ছিল। যদি আজকে না এসে সোমবারই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আসতাম, তাহলে ছেলেটা না জানি কতটা সমস্যা হতো। ভালো কাজ করলে যে কতটা খুশি হয় তা আজ বুঝলাম। বৃদ্ধ মানুষটি কোনোভাবেই আমাকে মিষ্টি না খাইয়ে ছাড়ল না। সব কথা বলে যখন বেরোবো ঠিক করলাম, তখন সন্ধে হয়ে গেছে। আপনাকে তো এখনই বামুনটিকের মাঠের ওপর দিয়ে যেতে হবে। আপনি বরং আজকে রাতটাই গরিবের বাড়িতে কাটিয়ে দিন, ডাল ভাত খেয়ে ঠিক হয়ে যাবে। এখন তো সবে সন্ধ্যে 7টা বাজে। আমি ঠিক চলে যেতে পারবো, অসুবিধে হবে না। এই সন্ধেবেলায় বামুনটিকের মাঠ অতৃপ্ত আত্মাদের আস্থানা। রাত্রি ওই মাঠের ওপর দিয়ে গেলে বেঁচে ফিরতে হবে না। আত্মাদের আস্থানা, বেঁচে ফিরতে হবে না? এসব কি বলছেন আপনি? এও আবার হয় নাকি? হয় হয়, অন্ধকার নামার পর ওই মাঠের ওপর দিয়ে যে বা যারা গেছে কেউ বাঁচতে পারেনি। আকাশের অবস্থা তো দেখছেন কেমন যেন হয়ে রয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। ও, আমি ঠিক চলে যাব, কোনো অসুবিধা হবে না। এই বলে আমি সাইকেলে উঠে যাচ্ছি। এমন সময় বৃদ্ধ লোকটি বলে, আপনি একটু দাঁড়ান, আমি আসছি।
এইটা এইটা আপনার পকেটে রাখুন, প্রাণটা বেঁচে যাবে। বৃদ্ধটি এমন আদেশের সুরে বললেন, সে ওনার দেওয়া পুটলিটা না নিয়ে পারলাম না, ওটা পকেটে রেখে রওনা দিলাম। আকাশে যেন ঘন কালো মেঘ জায়গা করে নিয়েছে, চাঁদ মামা মেঘের নিচে গোল দেখছে। অন্ধকার পথ ধরে এগিয়ে সাইকেল নিয়ে কিছুটা পরেই উপস্থিত হলাম বাম দিঘির মাঠে। অন্ধকার রাত্রে মাঠটা যেন এক অন্য দুনিয়া সৃষ্টি করেছে। কালো কালো ধোঁয়া পুরো মাঠটাকে গিয়ে রয়েছে, চারিপাশ পরিষ্কার দেখা অব্দি যাচ্ছে না। এর মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। ওহ, এমন সময় বৃষ্টি নামতে হলো, চারিপাশে তো পরিষ্কারভাবে কিছু দেখাই যাচ্ছে না। সাইকেল নিয়ে আর এগোলে কোনো গর্তে পড়লে নির্ঘাত হাত পা ভাঙবে। আপন মনে এসব বলছি, কিছুটা দূরে একটা নাম না জানা বড় গাছ দেখতে পেলাম। বাম দিঘির মাঠে কোনো গাছ আছে বলে তো জানতাম না, এমনকি আজ বিকালে যখন এখান দিয়ে গেলাম কোনো গাছ তো দেখলাম না। বৃষ্টির বেগ আরো বাড়তে কথা না ভেবে সেই গাছটা নিচে গিয়ে দাঁড়ালাম। এই বৃষ্টি যে সহজে কমবার নয়, এখানে আর কত সময় দাঁড়াবেন? একদম কানের পাশে একটা ভারী গলার আওয়াজ পেয়ে শুরুতে বেশ খানিকটা ভয় পেয়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখছি একটি লোক আমার পিছনে এসে দাঁড়িয়েছে। বলা নেই কমা নেই, এই লোকটা আমার পিছনে কখন এসে দাঁড়ালো কে জানে। লোকটির মুখটা অস্পষ্ট। আপনি এখানে? আমার বাড়ি ওদিকেই থাকি। আমি এই কথাটা শুনে যার পরনাই অবাক হলাম। বাম দিঘির মাঠে আবার বাড়ি। আর এখানে দাঁড়িয়ে থাকবেন না, আমার সাথে আসুন। যা যদি বৃষ্টি হয়েছে, এক একটা গাছের ডাল যদি ভেঙে আপনার মাথাতে পড়ে, তাহলে একেবারে আক্কা যাবেন। আসুন আসুন, আমার সাথে আসুন। আমিও সাইকেলটা সঙ্গে নিয়ে লোকটির পিছনে কিছুটা চলতেই একটা ঘরের কাছে এসে উপস্থিত হলাম। অন্ধকার ঘরটা যে কত বড় তা ঠাউর করতে পারলাম না। বিকট শব্দ করে দরজাটা খুলে লোকটা ভেতরে ঢোকে। ঘরের ভেতরটা তেমন পরিষ্কারভাবে কিছু দেখা যাচ্ছে না। ঘরে আলো জ্বালবার কি কোনো বন্দোবস্ত নেই? আমি কথাটা জিজ্ঞেস করলাম। কারোর কোনো শব্দ নেই। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আলোটা জ্বালান না। এমন সময় ঘরটির ভিতরে খিলখিল করে হাসির আওয়াজ কানে এলো, যেন দুজনে ফিসফিস করে কথা বলছে, এমনকি হাঁটার আওয়াজ পর্যন্ত। আমার কথার কোনো উত্তর দিচ্ছেন না কেন? আবার সেই খি খি করে হাসির শব্দ আমার কানে এলো, কিন্তু কোনো উত্তর নেই। ঠিক এমন সময় বাইরে বাজ পড়া শুরু হলো। এই ঘরটা কেন জানি না আমার ঠিক ফবিদের মনে হচ্ছিল না। ঠিক করলাম এই অন্ধকারে রহস্যময় পরিবেশে থাকার চেয়ে বাইরে বেরিয়ে থাকাই ভালো। ঠিক করে এখানে আর থাকবো না, দরজা খুলে বাইরে বেরোতে যাচ্ছি। এমন সময় বেশ জোরে বাজ পড়ে সেই আলোতে ঘরের ভয়ঙ্কর দৃশ্য দেখে শরীর আমার শিউরে ওঠে। দেখি কিরা দুটি শরীরহীন মুন্ডু ঘরের মাঝখানে পড়ে আছে, আর ঘরের এক কোণে পড়ে আছে দুটি ধরহীন দেহ। মুন্ডু দুটির চোখ যেন কেউ উপরে নিয়েছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে,
সেই অবস্থায় আমার দিকে তাকিয়ে আছে। আমি আর ঘরে থাকতে পারলাম না, বাইরে বেরিয়ে বৃষ্টির মধ্যে ছুটতে শুরু করলাম। মনে হলো কারা যেন আমার পিছনে ছুটছে। মাঠের কালো ছায়াগুলি ধীরে ধীরে শরীর আঁকড়ে নিচ্ছে। বেশ কিছুটা দৌড়ানোর পর বুঝলাম পিছনে আর কেউ নেই। আর কিছুটা যেতে পারলেই বাম দিকের মাঠ শেষ। সকলে তাহলে ঠিকই বলে এই মাঠে রাতের বেলা। আমার শরীর তখন কাঁপছে, আর নিজেকে সামলাতে পারলাম না। সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। চোখ যখন খুললাম তখন আমি হাসপাতালে। এখন শরীর ঠিক লাগছে তো? খুব দুর্বল লাগছে। দুর্বলতা কদিন থাকবে? সারা রাত বৃষ্টিতে ভিজেছেন, নিউমোনিয়া হয়নি এই রক্ষে? আপনি সারা রাত ওই বামন দিঘির মাঠে বৃষ্টিতে পড়েছিলেন। সকালে কিছু পথ চলতি মানুষ আপনাকে মাঠে পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করে দিয়ে যায়। তা শুভদা, তুমি কি সেই পুটলির জন্যই রক্ষা পেয়েছিলে তাহলে? কি ছিল এই পুটলিতে? হয়তো সেই পুটলির জন্যই রক্ষা পেয়েছিলাম। কি ছিল এই পুটলির ভেতরে তাও জানতাম না, তবে পুটলিটা আর খুঁজে পাইনি। এই বলে শুভ তার জীবনের আরেকটি ভয়ঙ্কর সত্য ঘটনা বলা শেষ করে। বেইতো আর লোটে কেবল শুভর মুখের দিকে তাকিয়ে সেই রাতের দৃশ্যগুলির কথা মনে করে আঁতকে ওঠে। কারণ বামুন দিঘির মাঠে প্রতি রাতেই তারা আসে।